খবর শুনছেন হুগলি নিউজ টিভি চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো বিজেপি বিধায়কের মেয়েকে ধর্ষণের হুমকি, অভিযোগ বাড়িতে ডেকে মহিলাকে যৌন নিগ্রহ, পানিহাটিতে বিজেপি নেতাকে মারধর, কটাক্ষ শাসক তৃণমূলের। বড় খবর, আরজিকর কাণ্ডে মামলায় ফাঁসতে চলেছেন মমতা, দায়ের হলো এফআইআর। জয় শাহকে নিয়ে টুইট, মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন শুভেন্দু অধিকারী। চোখ রাঙাবেন না, মমতাকে বেনজির হুঁশিয়ারি হিমন্তের। বাংলায় আগুন লাগলে মমতার মন্তব্যে অভিযোগ দায়ের। হাড় হিম করার থ্রিলার যেন। হাসিনা ঘনিষ্ঠ নেতার পচা গলা দেহ বাংলাদেশ সীমান্তে। খুন নাকি ফুঁসছে আসনা? ৮০ বছর পর আসতে পারে আগস্ট ঝড়। আসনা মানে কি? নাম দিল কে? জানুন, আসছি বিস্তারিত খবরে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা মেয়েকে ধর্ষণের হুমকির অভিযোগকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানায় রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। এবার হুগলির খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নাবালিকা মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। বিধায়কের অভিযোগ, বুধবার স্থানীয় একটি খবরের চ্যানেলের ফেসবুক পেজে ভুয়ো নামের অ্যাকাউন্ট থেকে ওই হুমকি দেওয়া হয়। বিকেলে খানাকুল থানায় লিখিত অভিযোগ করেন বিধায়ক। পুলিশ জানায় ওভিযোগটি হুগলি গ্রামীণ জেলা পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগে পাঠানো হয়েছে। সুশান্তের অভিযোগ, তৃণমূলের খানাকুল ২ নম্বর ব্লক সভাপতি রমেন প্রামাণিক ওই হুমকি দেন শেখ আজারউদ্দিন নামে একজনের ভুয়ো অ্যাকাউন্ট থেকে। এ ব্যাপারে আমাদের তরফে নিশ্চিত হয়েই থানায় অভিযোগ জানিয়েছি। ঘটনা তদন্ত এবং অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বুধবার বিকেলে আধ ঘন্টা থানা ঘেরাও করে বিজেপি। রমেন অভিযোগ মানেননি। তিনি বলেন, বিধায়কের নাবালিকা মেয়ের সম্পর্কে যে বা যারা এই হুমকি দিয়েছে অবিলম্বে তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটা আমার বা আমাদেরও দাবি। একই সঙ্গে এই কুরুচিকর মন্তব্যে আমার নাম জুড়ে বিধায়ক যে নোংরা রাজনীতি করছেন তাতে ধিক্কার জানাচ্ছি। বৃহস্পতিবার আদালতে মানহানির মামলাও করব। বাড়িতে এক মহিলাকে আটকে রেখে তার উপর যৌন নির্যাতন করার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার পানিহাটির এই ঘটনায় অভিযুক্তকে মারধর করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরে পুলিশ এসে ওই বিজেপি নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম স্পন্দন দাস। তিনি পানিহাটির ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়দের তরফে আরও জানা গিয়েছে স্পন্দন ১০৯ নম্বর বুথের বিজেপির সভাপতি। গত লোকসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী এজেন্টও হয়েছিলেন তিনি। যৌন নির্যাতনের ঘটনায় বিজেপি নেতার নাম জড়াতেই রাজ্যের প্রধান বিরোধী দলকে সমাজ মাধ্যমে আক্রমণ করেছে তৃণমূল। গত কয়েকদিন ধরেই আরজিকর কাণ্ডে রাজ্যের শাসক দল চাপে। তার মধ্যেই পানিহাটির এই ঘটনায় নারী সুরক্ষা নিয়ে পদ্ম শিবিরের বিরুদ্ধে পাল্টা দোপ গেছে তারা। তৃণমূলের সমাজ মাধ্যমের পোস্টে ঘটনাটি কথা উল্লেখ করে লেখা হয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির বাইরে কি অভিযান হবে? একই সঙ্গে ওই পোস্টে লেখা হয়েছে, নারী সুরক্ষা নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার বিজেপির নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়িতে অসুস্থ ব্যক্তিকে দেখভাল করার কথা বলে টালিগঞ্জ থেকে একজন আয়াকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন অভিযুক্ত বিজেপি নেতা স্পন্দন। অভিযোগ, সারা রাত ধরে পেশায় আয়া ওই মহিলার উপর যৌন নির্যাতন চালানো হয়। বৃহস্পতিবার ভোরে নিগৃহীতা কোনোভাবে পালিয়ে এসে স্থানীয় বাসিন্দাদের কাছে অত্যাচারের কথা জানান। হাতে নাতে ধরা হয় অভিযুক্তকে। অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। পরে ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অভিযুক্তকে গ্রেফতার করে ঘোলা থানায় নিয়ে গিয়েছে পুলিশ। এই বিষয়ে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিস্তারিত না জেনে মন্তব্য করতে পারবো না। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ১৫২, ১৯২, ১৯৬ এবং ৩৫৩ ধারায় মামলা দায়ের করেছেন আইনজীবী বিনীত জিন্দাল। এদিকে ইতিমধ্যেই আরজিকর কাণ্ডের পর প্রবল সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তুলেছেন অনেকে। তবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর এর বিষয়টি বেশ গুরুত্ব সহকারেই দেখা হচ্ছে। গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মমতা বলেন, কেউ ভাবছেন এটা বাংলাদেশ। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, উত্তর পূর্বও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, ওড়িশাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর করা এই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত। বাংলা জ্বললে বিহার, আসাম, ঝাড়খণ্ড, দিল্লি, ওড়িশা জ্বলবে। গতকাল মমতা এমন একটি মন্তব্য করেন বলে অভিযোগ। এবার সেই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বেনেত। এখানেই না থেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আপনার দলকে দিয়ে আগুন লাগাচ্ছেন, আমরা আপনার চেয়ারটা টলমল করে দেব।
মমতার এই মন্তব্য ঘিরেই দেখা দিয়েছে তুমুল বিতর্ক। গতকালই এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে মমতার বিরুদ্ধে নালিশ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এবার সোজা এফআইআর করে দিলেন আইনজীবী বেনেট জেন্দাল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে কটাক্ষে ভরা পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যর্থ বলে নিশানা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অভিনন্দন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের অভিযোগে উত্তাল বাংলা। তার মধ্যেই গতকাল মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে বাংলায় আগুন লাগানোর অভিযোগ এনেছেন। মমতা বলেন, আমরা বিচার চাই আর ওরা ডেড বডি চায়। পাশাপাশি গতকালের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, মোদিবাবু, আপনার মনে রাখা উচিত যে আপনার দল বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, আগুন লাগানোর চেষ্টা করছে। আপনার এই প্রচেষ্টা ব্যর্থ হবে, কারণ সে আগুন শুধু আমার রাজ্যে সীমাবদ্ধ থাকবে না, তা আসাম, উত্তর পূর্ব, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশাতেও ছড়িয়ে পড়বে, এমনকি দিল্লিতেও এর প্রভাব পড়বে। আমরা আপনার চেয়ারকে টলিয়ে দেব। এরপর মমতার বক্তৃতার সেই ভিডিও শেয়ার করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সে লিখেছেন, দিদি, আসামকে হুমকি দেওয়ার সাহস হলো কিভাবে? আমাদের রক্তচক্ষু দেখাবেন না। তিনি যোগ করেছেন, আপনার ব্যর্থতার রাজনীতি দিয়ে ভারতকে পোড়ানোর চেষ্টা করবেন না। বিভাজনমূলক ভাষায় কথা বলা আপনার পক্ষে একেবারে উপযুক্ত নয়। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও মুখ্যমন্ত্রীর মন্তব্যের নিন্দা করেছেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এ বিষয়ে একটি চিঠিও লিখেছেন। তাতে তিনি উল্লেখ করেছেন, সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন মমতা। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেন, একজন মুখ্যমন্ত্রীর পক্ষে এমন মন্তব্য করাটা অকল্পনীয় এবং নজিরবিহীন। সাংবিধানিক পদে থেকে তিনি এমন ভয়ঙ্কর বিবৃতি দিয়েছেন যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। চিঠিতে বঙ্গ বিজেপি সভাপতি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশ বিরোধী মন্তব্য করার অভিযোগ তুলেছেন। পাশাপাশি তিনি বলেছেন, এটা সাংবিধানিক পদে অধিষ্ঠিত কারোর কণ্ঠস্বর হতে পারে না, এটা দেশ বিরোধীর কণ্ঠস্বর। অবিলম্বে তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগের আহ্বান জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতকাল মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় যদি আগুন লাগান, আসাম, উত্তর পূর্বও থেমে থাকবে না। এরপরই দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী। দিল্লি পুলিশে অভিযোগ দায়ের, আরজিকর কাণ্ডে বিজেপির আন্দোলনের জেরে মুখ্যমন্ত্রীর মুখে গতকাল বাংলাদেশ প্রসঙ্গ শোনা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি বলেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। মোদীবাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। বাংলায় আগুন লাগলে আসাম থেকে বিহার, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা টলমলো করে দেব। এদিকে বিতর্ক ও সমালোচনার মুখে নিজের গতকালের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রথমেই আমি জোরের সঙ্গে বিষয়টি পরিষ্কার করে দিতে চাই যে ছাত্রছাত্রী অর্থাৎ মেডিকেল পড়ুয়া এবং তাদের আন্দোলনের বিরুদ্ধে আমি একটা শব্দ উচ্চারণ করিনি। আমি তাদের আন্দোলন পুরোপুরি সমর্থন করি। তাদের আন্দোলন যুক্তিসঙ্গত। কিছু লোক যেভাবে আমার বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ করছেন, আমি কখনোই তাদের হুঁশিয়ারি দিইনি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি বিজেপির বিরুদ্ধে বলেছি, আমি তাদের বিরুদ্ধে বলেছি, কারণ ভারত সরকারের সাহায্য নিয়ে তারা আমাদের রাজ্যের গণতন্ত্রকে শাসাচ্ছে এবং নৈরাজ্য তৈরির চেষ্টা করছে। কেন্দ্রের সাহায্য নিয়ে তারা আইন শৃঙ্খলাহীন পরিস্থিতি তৈরি করতে চাইছে। আমি তার বিরুদ্ধেই সুর চড়িয়েছি। আমি এটাও স্পষ্ট করতে চাই, ফোর্স করা নিয়ে যে শব্দবন্ধ গতকাল আমি বক্তৃতায় বলেছি, সেটি রামকৃষ্ণ পরমহংসদেবের উক্তি থেকে নেওয়া। প্রয়োজনে কখনো কখনো যে গলা চড়াতে হয়, সেই যুগপুরুষই তা বলেছিলেন। যখন অপরাধ হয়, তখন প্রতিবাদী কণ্ঠকে সোচ্চার হতে হয়। সেই আঙ্গিকে মহাপুরুষ শ্রীরামকৃষ্ণের বাণী অনুসরণ করেই আমি এই কথা বলেছি। ইশাক আলী খান পান্না এর মৃতদেহ পাওয়া গেল বাংলাদেশ সীমান্তে। খুঁজে পেল মেঘালয় পুলিশ। আশ্চর্য, কিভাবে মৃত্যু? প্রাথমিকভাবে বলা হয়েছে সীমান্ত পেরোনোর সময় কার্ডিয়াক অ্যারেস্ট ঘটেছিল তার, তা থেকেই মৃত্যু। কিন্তু ক্রমশ যত অনুসন্ধান করা হচ্ছে এবং একটু একটু করে তথ্য হাতে আসছে, তত কিছু কিছু বিষয়ে নতুন নতুন সমীকরণ মিলছে।
যেমন এখন বলা হচ্ছে যেভাবে মৃত্যু ময়না তদন্ত করার পর মনে হচ্ছে যেন গুলির লড়াই চলছিল তার কারোর সঙ্গে। কার সঙ্গে? বাংলাদেশ সীমান্ত পুলিশ। যত জট ছাড়ানো হবে তত রহস্য পরিষ্কার হবে। আপাতত হাড় হিম করা স্রোত নামছে শিরদাঁড়া দিয়ে, কেননা হাসিনা উচ্ছেদ পরবর্তী ঘটনাক্রম ক্রমশ যেন একটা থ্রিলারের রূপ নিচ্ছে। যা জানা গিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তের কাছে আওয়ামী লীগ নেতা ইসাকের পচা গলা দেহ মেলে 26শে আগস্ট। দেহ উদ্ধার করে মেঘালয় পুলিশ। ইসাক আলী খান পান্না শেখ হাসিনার পদত্যাগের পরে পালিয়ে গিয়েছিলেন বলে খবর ছিল। পরে এতদিন বাদে তার মৃতদেহ মিলল। পাসপোর্ট দেখে তার পরিচয় জানা যায়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা বলা হয়েছিল, কিন্তু পরে পোটেনশিয়াল শুটিং ইনসিডেন্ট উইথ দ্য বর্ডার গার্ড বাংলাদেশকে তার মৃত্যুর অন্যতম কারণ হিসাবে উল্লেখ করা হয়। এমনিতেই এখন হাসিনা কাণ্ড গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার আলোচনার বিষয়ে পরিণত। এখন বিশেষ করে আলোচনা হচ্ছে হাসিনার প্রত্যর্পণ নিয়ে। বাংলাদেশ যা নিয়ে অনুরোধ করতেই পারে ভারতকে। কূটনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলেন এই ধরনের অনুরোধ বাংলাদেশ থেকে যে কোনো দিন আসতে পারে। হয়তো ঢাকার তরফে সেই প্রক্রিয়া শুরুও হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে একের পর এক মামলা রুজু হয়েছে। বাতিল হচ্ছে তার কূটনৈতিক পাসপোর্টও। আর সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, তাহলে কি বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে বাংলাদেশের হাতে হাসিনাকে তুলে দিতে বাধ্য হবে দিল্লি? 2013 সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বন্দি প্রত্যর্পণ চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। দুদেশের মধ্যে অপরাধী হস্তান্তরের এই চুক্তি তখনই স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুযায়ী প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তর করবে ভারত ও বাংলাদেশ। এখন এই চুক্তির ভিত্তিতেই হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ কি তা করবে? করতেই পারে, কেননা ইতিমধ্যে বিএনপি সহ বাংলাদেশের প্রায় প্রতিটি হাসিনা বিরোধী রাজনৈতিক দলের নেতারা হাসিনাকে দেশে ফিরিয়ে তাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। যদিও বাংলাদেশের পরবর্তীকালীন সরকার এখনও এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ উপদেষ্টা জানিয়েছেন, হাসিনার বিরুদ্ধে যেসব মামলা রুজু হচ্ছে তার ভিত্তিতে সেই দেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রক যদি ভারত থেকে হাসিনাকে ফেরানোর সিদ্ধান্ত নেয় তাহলেই ভারতে এই অনুরোধ করা হবে এবং তার মতে তেমনটা ঘটলে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে ভারতকে। কিন্তু তেমন হলে বিচারের জন্য বা দণ্ডিত হওয়ার জন্য বাংলাদেশের হাতে হাসিনাকে কি তুলে দেবে ভারত? সেই সম্ভাবনা হয়তো কমই, কেননা ভারত চিরকালই বিপদের দিনে সকলের পাশে দাঁড়ায়। সেভাবেই ভারত শেখ হাসিনার পাশেও দাঁড়িয়েছে। সহসা তার পাশ থেকে হয়তো সরে যাবে না ভারত। তাহলে কি ভারত মাথা নোয়াবে না মোহাম্মদ ইউনূসদের চাপের কাছে? দেখা যাক, সময়ই তা বলবে। আরব সাগরের উত্তর গুজরাট উপকূলের শুক্রবার ঘনাতে পারে ঘূর্ণিঝড়, এই মর্মে বৃহস্পতিবার সতর্ক করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। বর্তমানে সৌরাষ্ট্র কচ্ছের উপর অবস্থান করছে গভীর নিম্নচাপ। শুক্রবারের মধ্যে এটা উত্তর আরব সাগরের দিকে এগিয়ে যেতে পারে। যদি সত্যি ঘূর্ণিঝড় আসনা তৈরি হয় আরব সাগরে, তাহলে 1964 পর এটা হবে দ্বিতীয় আগস্ট ঝড়, অর্থাৎ আগস্টে ভারতীয় উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় আছড়ে পড়লে তার নাম হবে আসনা। এই নামকরণ করেছে পাকিস্তান। উর্দু ভাষায় আসনার অর্থ হলো যা সর্বোচ্চ এবং উজ্জ্বলতর এবং যা প্রশংসনীয়। এর আগে 1944, 1964 এবং 1976 আগস্ট মাসেও আরব সাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছিল, তবে প্রত্যেক ক্ষেত্রেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়নি। আজ এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে। ধন্যবাদ।